স্বাগত বিশ্বযুগের সাথে আছি চৈতি সরোয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেষ পর্যন্ত মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাটডাউনের অবসান হলো। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সমঝোতা বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বিলের পক্ষে 222 এবং বিপক্ষে 209 ভোট পড়েছিল। ক্ষমতাসীন রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটের 6 জন কংগ্রেস সদস্য এর পক্ষে ভোট দিয়েছেন। এর আগে গত সোমবার সমঝোতা বিলটি অনুমোদন করে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। সেই বিলটি অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়। বিলটি পাশ করার জন্য হাউসের আইন প্রণেতাদের কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার দরকার ছিল। পরে সমঝোতা বিলটি অনুমোদনের জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হলে তিনি আজ হোয়াইট হাউসে বিলটি স্বাক্ষর করেন। গত 1 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে অচল অবস্থা শুরু হয়। যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টেইন তার এক সহযোগী এবং একজন লেখকের কাছে পাঠানো ইমেইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকবার উল্লেখ করেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা এসব ইমেল প্রকাশ করেন। তবে এক বিবৃতিতে ইমেলগুলোকে ভুয়া বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। নতুন প্রকাশিত ইমেলগুলোতে অ্যাপস্টেইন দাবি করেছেন ট্রাম্প একজন নারীর সাথে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন। ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটরা এই নারীকে অ্যাপস্টেইনের যৌন পাচারের শিকার হিসেবে বর্ণনা করেছেন। অ্যাপস্টেইনের এই ইমেলগুলোর কোনটি ট্রাম্পের কাছে পাঠানো হয়নি বা এর কোনটি ট্রাম্প অন্য কারো কাছে পাঠাননি। এসব ইমেইলের বেশিরভাগই ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগের। তাছাড়া অ্যাপস্টেইন বা ম্যাক্সওয়েলের সাথে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ট্রাম্পকে এখনো পর্যন্ত অভিযুক্ত করা হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয় 1990-এর দশক থেকে 2000-এর দশকের শুরুর কয়েক বছর পর্যন্ত অ্যাপস্টেইনের সাথে ট্রাম্পের যোগাযোগ ছিল। তবে ট্রাম্প সম্প্রতি বলেছেন অ্যাপস্টেইনের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানতেন না। নতুন করে সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। বুধবার থাইল্যান্ডের সামরিক বাহিনীর হামলায় কম্বোডিয়ার অন্তত একজন সেনা নিহত হয়েছেন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বুধবার থাই সেনারা একটি বিতর্কিত সীমান্ত গ্রামের কাছে গুলি চালিয়েছেন। এই ঘটনায় একজন নিহত এবং 3 জন আহত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। থাই সেনাবাহিনীর মুখপাত্র বলেন, কম্বোডিয়ার সৈন্যরা প্রথমে থাইল্যান্ডের ভেতরে গুলি চালিয়েছেন। থাই বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কম্বোডিয়ার সাথে শান্তি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় থাইল্যান্ড। তুরস্কে ইউক্রেনের সাথে আবারও শান্তি সংলাপ শুরু করতে যায় রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যালেক্সেই পোলিশচুকের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস। বুধবার তাসকে দেয়া এক সাক্ষাৎকারে পোলিশচুক বলেন, রাশিয়ার প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের কর্মকর্তাদের কারণে শান্তি আলোচনা স্থগিত আছে। গত মে মাসে তৃতীয়বারের মতো তুরস্কের ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু হয় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে, কিন্তু 2 মাস সংলাপ চলার পর গত 23 জুলাই থেকে তা স্থবির হয়ে আছে। সর্বশেষ সংলাপে দুই পক্ষ এই মর্মে একমত হয়েছিল যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুখোমুখি বৈঠক করবেন। তবে রাশিয়ার শর্ত ছিল সেই বৈঠক মস্কোয় হতে হবে, কিন্তু ইউক্রেনের কর্মকর্তারা রাজি না হওয়ায় স্থবির হয়ে আছে দুই দেশের প্রতিনিধিদের শান্তি সংলাপ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে অবস্থিত নবনির্মিত হংকি সেতুর একাংশ ধসে পড়েছে। মঙ্গলবার তিব্বতের সাথে সংযোগকারী জাতীয় মহাসড়কের পাশের এই সেতুটির একাংশ ধসে পড়ে। স্থানীয় সরকার জানিয়েছে, ঢাল এবং রাস্তার ফাটল দেখা দেয়ায় সোমবার বিকেলে পুলিশ 758 মিটার দীর্ঘ হংকি সেতুটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। পরে মঙ্গলবার বিকেলে পরিস্থিতির আরও অবনতি ঘটলে ভূমিধসের ঘটনা ঘটে, ফলে অ্যাপ্রোচ ব্রিজটি ধসে পড়ে। সেতুটির নির্মাণ কাজ এই বছরের শুরুতে শেষ করে ঠিকাদার সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর 1 মাসের কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় 1,500-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নতুন কিছু স্যাটেলাইট চিত্র থেকে এ তথ্য জানা গেছে। কুরিরিয়া ভবনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ইসরায়েল যেসব এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলোর স্যাটেলাইট চিত্র বিবিসির হাতে আসেনি। ভবন ধ্বংসের মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আইডিএফ-এর এক মুখপাত্র বিবিসিকে জানান, তারা যুদ্ধবিরতির রূপরেখা অনুযায়ী কাজ করছেন। বিবিসির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে আরও দেখা গেছে, গাজার ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ এখনও ব্যাপকভাবে চলছে। এদিকে ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে ইসরায়েলে $50 কোটি ব্যয়ে একটি সামরিক ঘাঁটি নির্মাণের
অবস্থানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন দেখভাল করতে ঘাঁটিটিতে আন্তর্জাতিক বাহিনীর পাশাপাশি থাকবে কয়েক হাজার মার্কিন সেনা। ইসরায়েলি গণমাধ্যমে বরাতে খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। ইসরায়েলি কর্মকর্তাদের মতে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রটি গাজায় মানবিক সাহায্য বিতরণের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে বলে আশা করা হচ্ছে। তবে পরিকল্পিত ঘাঁটিটি ঠিক কোথায় নির্মাণ করা হবে তা নির্দিষ্ট করে জানায়নি ইসরায়েলি সংবাদপত্রটি। প্রতিবেদনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ করে দিতে জিকিম সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। ত্রাণ সরবরাহ দেখভালের দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক বাহিনীর শাখা কোগাট এক বিবৃতিতে বলছে, শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার সাথে সমন্বয় করে এই ক্রসিংটি খুলে দেওয়া হয়েছে। গাজার উত্তরাঞ্চলে আরও বেশি ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ক্রসিংটি খুলে দিতে কয়েক সপ্তাহ ধরে আহ্বান জানিয়ে আসছিল জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো। জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় OCHA জানিয়েছে, ক্রসিংটি গত 12 সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কোনো সংস্থা ওই পথে ত্রাণ সরবরাহ করতে পারছিল না। ভারত পাকিস্তানের রাজধানীতে পরপর দুদিনে 2 বিস্ফোরণ দক্ষিণ এশিয়ায় আবারও অস্থিরতা শুরুর ইঙ্গিত দিচ্ছে। এই 2 ঘটনার মধ্যে এখনো পর্যন্ত সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তবে এরপর থেকে প্রশ্ন উঠেছে, প্রতিবেশী 2 দেশের বিস্ফোরণ কি কাকতালীয় ঘটনা? ভারতের নয়াদিল্লি এবং পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার পর থেকেই আবারও পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে 2 দেশ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। কয়েক ঘন্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানে প্রায় একই ধাঁচে বিস্ফোরণ হয়েছে। রাজধানীর মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত শহরে এ ধরনের বিস্ফোরণ খুবই বিরল। কিন্তু দুদিনে 2 প্রাণঘাতী বিস্ফোরণে ভারত পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের কর্মকর্তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই ঘটনাগুলো ঘটেছে এমন এক সময়ে যখন 2 দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই টানটান অবস্থায় রয়েছে। এখন এই বিস্ফোরণগুলো নতুন করে সন্দেহ ও দোষারোপের ধারা উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দোষারোপের পালা শুরু হয়েছে প্রায় সঙ্গে সঙ্গেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অভিযোগ করেছেন, ইসলামাবাদে আত্মঘাতী হামলার পেছনে রয়েছে ভারত সমর্থিত সন্ত্রাসী চক্র, যারা আফগান মাটি ব্যবহার করছে। এর জবাবে নয়াদিল্লি জানায়, এই অভিযোগ ভিত্তিহীন ও মনোযোগ সরানোর প্রচেষ্টা। দিল্লির বিস্ফোরণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি একে ষড়যন্ত্র বলে অভিহিত করেন, তবে এটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেননি। দিল্লি মে হুই ভয়াবহ ঘটনা নে যদিও ভারত এই ঘটনায় পাকিস্তানের নাম নেয়নি, তবে বিশ্লেষকদের মতে অতীতে এমন পরিস্থিতিতে নয়াদিল্লি প্রায়ই ইসলামাবাদকে দায়ী করেছে। অন্যদিকে পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে, ভারত আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তান বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা করে। অন্যদিকে ভারত দাবি করে পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেয়, যারা ভারতে হামলা চালায়। 2 দেশই একে অপরের অভিযোগ অস্বীকার করে আসছে। বিশ্লেষকরা বলছেন, প্রমাণ ছাড়াই 2 দেশ একে অপরের বিরুদ্ধে দোষারোপের খেলায় মেতে উঠেছে। তবে এ ধরনের হামলা চলতে থাকলে এর পেছনে যাদেরই হাত থাকুক না কেন, ভারত পাকিস্তান সম্পর্ককে তা নেতিবাচকভাবে প্রভাবিত করবে। মনিরুজ্জামান বাবু, ৭১। পাকিস্তানি পণ্য ও বাণিজ্য রুটের উপর নির্ভরতা কমাতে আফগান ব্যবসায়ীদের 3 মাসের আলটিমেটাম দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান নিয়মিতভাবে তাদের বাণিজ্য রুটগুলো আফগানিস্তানের ব্যবসায়ীদের জন্য বন্ধ রাখছে। এটা দেশের মর্যাদার জন্য হানিকর। তাই আফগানিস্তানের বাণিজ্য, শিল্প এবং আফগানদের অধিকার সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে আফগানিস্তানের বাৎসরিক বাণিজ্যের ভলিউম $170 কোটি বেশি। পাকিস্তান থেকে নিয়মিত কৃষিজ, জ্বালানি, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করে আফগানিস্তান। পাকিস্তানও ফল, শাকসবজি, গম সহ বিভিন্ন কৃষিজ এবং খাদ্য আমদানি করে আফগানিস্তান থেকে। কিন্তু বর্তমানে 2 দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ায় 9 অক্টোবর থেকে বন্ধ আছে তোরখাম সীমান্ত ক্রসিং সহ অন্যান্য সীমান্ত ক্রসিংগুলো। ফলে 2 দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যও থেমে আছে গত 1 মাসেরও বেশি সময় ধরে।
পাকিস্তানের সংসদ দেশটির সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানো এবং সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত করার সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে। বুধবার জাতীয় পরিষদে 2/3 বেশি ভোটে বিলটি পাশ হয়। এর আগে সোমবার সিনেটেও বিরোধী দলের বয়কটের মধ্য দিয়ে বিলটি পাশ হয়। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এইটি আইনে পরিণত হবে। সংশোধনী অনুযায়ী সেনাপ্রধান আসিম মুনির এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও তার অধীনে আসবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সংশোধনীকে প্রাতিষ্ঠানিক ঐক্য ও জাতীয় সংহতির পথে একটি পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন এই পরিবর্তনে ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হচ্ছে সেনাবাহিনী এবং শাসক জোটের হাতে। আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। জাতিসংঘের বর্তমান ভূমিকা এবং এর কার্যকারিতা নিয়ে হতাশ অনেকেই। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি বিশ্ব সংস্থাটি। এছাড়া পশ্চিমা বিশ্বের এজেন্ডাকে বেশি অগ্রাধিকার দেয় এই জাতিসংঘ। সুতরাং এই সংস্থার গুরুত্ব কতটুকু এবং এটি না থাকলেই বা কি হবে, এসব নিয়ে আল জাজিরার বিশ্লেষণ, সৃষ্টি ঘটকের রিপোর্টে। এখন থেকে ৮০ বছর আগে অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। বৈশ্বিক স্বাস্থ্য, আন্তর্জাতিক আইন, কূটনীতি, মানবিক সহায়তা, শান্তি রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে জাতিসংঘ। অনেকে এর ভূমিকাকে এখনো গুরুত্বপূর্ণ মনে করলেও জাতিসংঘ গ্লোবাল সাউথের প্রয়োজনের তুলনায় পশ্চিমা বিশ্বের এজেন্ডাকে অগ্রাধিকার দেয়। এজন্য ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, যদি জাতিসংঘ পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তবে কিছু শরণার্থী নিঃসন্দেহে গ্লোবাল নর্থের দিকে চলে যাবে। এটি এমন একটি প্রক্রিয়া হবে যা সম্ভবত ১ বছরের মধ্যে ইউরোপে প্রভাব ফেলবে। তারা বলছেন, জাতিসংঘ না থাকলে রাষ্ট্রগুলো শরণার্থীদের সঙ্গে যেমন আচরণই করুক না কেন তার জন্য আর জবাবদিহি করতে হবে না। এই পরিস্থিতির দ্রুতই অবনতি হবে। সবচেয়ে বড় কথা, অবশ্যই জাতিসংঘ এবং এর অঙ্গ ও সহযোগী সংস্থা ও সরবরাহকারীদের মধ্যে হাজার হাজার মানুষ চাকরি করেন, যারা এক রাতেই কর্মহীন হয়ে পড়বেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ না থাকলে আন্তর্জাতিক আইন বিলুপ্ত হবে না। এনজিও এবং অরাষ্ট্রীয় পক্ষগুলো এখনো জাতীয় আদালত ব্যবহার করে নেতাদের জবাবদিহি করতে পারে। আন্তর্জাতিক আদালতগুলো সম্ভবত টিকে থাকবে এবং গণহত্যার বিরুদ্ধে আইনও থাকবে, কিন্তু আইন প্রয়োগে দায়িত্ব ক্রমবর্ধমানভাবে রাষ্ট্র, কর্পোরেশন ও সুশীল সমাজের উপর বর্তাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশ্ব সংস্থার অনুপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হবে নিম্ন আয়ের দেশগুলোয়। অনেকেরই ওষুধ বা টিকার অনুমোদনের অবকাঠামো নেই এবং তারা এজন্য WHO-র উপর নির্ভর করে থাকে। এই সংস্থা ছাড়া মানুষ অপরিহার্য চিকিৎসা ছাড়াই থাকবে অথবা অনিরাপদ যাচাইবিহীন চিকিৎসা পাবে, যার ফলে অনেক মানুষ মারা যেতে পারে। এছাড়া ভয়াবহ মহামারীর প্রস্তুতিও নেওয়া কঠিন হয়ে যাবে। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।